নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জন্য সকলকে স্বাগত। আর একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি ফিলোসফি। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। এর আগে কিন্তু চারবাক দর্শনের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জৈন দর্শনটা শুরু করা হয়েছে। বিভিন্ন আমি ক্লাস দিতে পারিনি একটু শারীরিক অসুবিধার কারণে। তো আজকে আমি এটার একটা শর্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য। তো প্রথমেই যে প্রশ্নটা দেখে নেব। পরপর প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা যারা রয়েছো, যারা ভিডিওটি দেখছো তারা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু সকলের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো পরপর শুরু করা যাক প্রশ্নগুলো। যারা ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? এটা কিন্তু হবে দৃশ ধাতু থেকে। তো দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। তারপর রয়েছে দেখো, দর্শন শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে, সেটা হচ্ছে দৃশ যোগ অনট দিয়ে কিন্তু দর্শন শব্দটি এসেছে। তারপরে দৃশ ধাতুর বাংলা অর্থ হচ্ছে দেখা। দৃশ মানে কিন্তু দেখা। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। দর্শন শব্দের অর্থ কি? দর্শন শব্দের অর্থ কিন্তু সত্য দর্শন। দর্শন শব্দের আক্ষরিক অর্থ কি? দর্শন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা। জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা দর্শনের প্রকৃত অর্থ। দর্শনের প্রকৃত অর্থ জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা। দার্শনিক হলেন তিনি হচ্ছেন সত্যদ্রষ্টা বা তত্ত্বজ্ঞানী। দার্শনিকগণ নিরন্তর সত্যের অনুসন্ধান করেন। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় দার্শনিক সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠা করেছেন কিভাবে? দেখো, অপশন রয়েছে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে, চিত্ত শুদ্ধির মাধ্যমে, নৈতিক কঠোর অনুশাসনের মাধ্যমে এবং উপরের সবগুলি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উপরের সবকটি। তারপর দেখো, প্রশ্ন রয়েছে, দর্শন জিজ্ঞাসা হলো মানুষের স্বভাব ধর্ম। তারপরে প্রশ্ন রয়েছে, দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি একথা বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি একথা বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় সত্য দর্শন। তারপর দেখা রয়েছে, সাধারণ বা লৌকিক মতে দর্শন বলতে কি বোঝায়? দর্শন বলতে বোঝায় কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখা। ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য ফিলোসফি এই শব্দ দুটি সমর্থক বোধক নয়। মানে যদি আমরা ধরতে যাই যে দর্শন এবং ফিলোসফি শব্দ দুটি সমার্থক শব্দ, যাকে দর্শন বলে তাকে যে ফিলোসফি বলি, এটা কিন্তু ঠিক নয়, মানে সমার্থ বোধক নয়। কারণ দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা এবং ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা বা সত্যের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ কি? ফিলোসফি এখানে কিন্তু বলাই রয়েছে জ্ঞানের প্রতি অনুরাগ। তাই দর্শন শব্দের অর্থ কিন্তু দেখা বা প্রত্যক্ষ করা, আর ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। তাই দর্শন আর ফিলোসফি শব্দ দুটি কিন্তু সমার্থক শব্দ নয়। দর্শনের প্রকৃত অর্থ কি? দর্শনের প্রকৃত অর্থ হচ্ছে পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা। ফিলোসফি এবং দর্শন শব্দের উৎস কিন্তু এক নয়। ভারতীয় দর্শনের উদ্দেশ্য হচ্ছে সত্য বা তত্ত্বোপলব্ধি। দর্শনে তত্ত্ব বলতে বোঝায় কি? দর্শনে তত্ত্ব বলতে বোঝায় বিশ্বজগতের যথার্থ রূপকে। ভারতীয় দর্শনের তত্ত্ব উপলব্ধি হল আধ্যাত্মিক উপলব্ধি। ভারতীয় মতে দর্শন বলতে বোঝানো হয় কি? বোঝানো হয় তত্ত্ব দর্শনকে এবং তত্ত্ব দর্শনের উপায়কে, দুটোকেই কিন্তু বোঝানো হয়। তো তারপরে প্রশ্ন রয়েছে, ভারতীয় দর্শন কি?
ভারতীয় দর্শন সত্যকে দেখা, সত্যকে জীবনে প্রতিষ্ঠা করা, বিচারের সঙ্গে আচারকে সমন্বয় করা, ওপরের সবকটি। তো সঠিক উত্তর হবে ওপরের সবকটি। দর্শনের উৎপত্তি হয় কৌতূহল থেকে। ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে। ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমার্থক, একথা সত্য মিথ্যা? ক এবং খ উভয় কোনোটি নয়। এটা কিন্তু কখনোই বলা যায় না যে দর্শন সম্প্রদায়ে কোনো হিন্দু দর্শন সমর্থক, এটা কিন্তু একদমই মিথ্যে কথা। ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন বলা যেতে পারে? এটা কিন্তু একটি ভৌগোলিক অর্থে। ভারতীয় দর্শনকে বলা হয় ভারতের অধিবাসীদের দর্শন। ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে বলা হয় হিন্দু দর্শন। ভারতীয় দর্শনের সত্যের যে দিকের উপর জোর দেওয়া হয় তা হচ্ছে ব্যবহারিক উপলব্ধি। কোন দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীয় সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন? এটা হচ্ছে মাধবাচার্য। দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। ফিলসফি শব্দটি একটি ইংরেজি শব্দ। এটি গ্রিক ফিলোস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অনুরাগ, আর এখানে সোফিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। তো ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন শব্দের সংকীর্ণ অর্থ কি? দর্শন শব্দের সংকীর্ণ অর্থ দেখা। দর্শন শব্দটির ব্যাপক অর্থ কি? সত্যকে উপলব্ধি করা। ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে বিস্ময়কে নিরসন করা এবং আচরণ নিয়ন্ত্রণ করা, দুটোই। পাশ্চাত্য দর্শনের লক্ষ্য হল জ্ঞান তৃষ্ণা নিবৃত্ত করা। পাশ্চাত্য দর্শনের সত্যের যে দিকের ওপর জোর দেওয়া হয় তা হচ্ছে অনুসন্ধান। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? ব্যবহারিক। পাশ্চাত্য ফিলোসফির উৎপত্তি হয়েছে বিস্ময়বোধ থেকে। আধ্যাত্মিক অশান্তি এবং ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে উৎপত্তি হয়েছে ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্বচর্চা। সত্য বা তত্ত্বের চর্চা বা চর্চা কোন দর্শনের উদ্দেশ্য? চর্চা ও চর্চা কিন্তু দুটো আলাদা শব্দ। এটা কোন দর্শনের উদ্দেশ্য? এটা ভারতীয় দর্শনের উদ্দেশ্য। এটা তত্ত্বের আলোচনাকে বলা হয় চর্চা, আর চর্চা কথার অর্থ হচ্ছে জানা, আর চর্যা কথার অর্থ হচ্ছে করা। চর্যা বলতে বোঝানো হয় তত্ত্বলব্ধ জ্ঞান অনুসারে জীবন পরিচালনা করা। তাই চর্যা দুটো কিন্তু আলাদা শব্দ। চর্চা শব্দের অর্থ হচ্ছে তত্ত্বের আলোচনাকে বোঝায়, যার অর্থ হচ্ছে জানা, আর চর্যা শব্দের অর্থ হচ্ছে করা, যার তত্ত্বোপলব্ধ জ্ঞান অনুসারে জীবন পরিচালনা করা। পাশ্চাত্য দর্শন চর্চার মূল উদ্দেশ্য হচ্ছে বৈদিক চর্চা। ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য হচ্ছে মানব সত্তার সামগ্রিক উন্নতি সাধন। ভারতীয় মতে দর্শন হচ্ছে চর্চা ও চর্যার সমন্বয়। ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের পার্থক্য তত্ত্বের প্রয়োগের দিক থেকে। ধর্মকে দর্শনের আওতায় আনা হয় ভারতীয় দর্শনে। ধর্ম ও দর্শনের সম্পর্ক স্বীকার করেন পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল মোক্ষ লাভে সহায়তা করা। ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মোক্ষশাস্ত্র। দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন ভারতীয় দার্শনিকেরা। ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য হচ্ছে ত্রিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ। এই ত্রিবিধ দুঃখ কি? এই ত্রিবিধ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, অধিভৌতিক দুঃখ এবং অধিদৈবিক দুঃখ। আধ্যাত্মিক, অধিদৈবিক এবং অধিদৈবিক দুঃখ, এই তিনটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে।
প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতির স্তর কয়টি? এটা কিন্তু 3টি। দর্শন আলোচনার 3 স্তর রয়েছে, যাতে পূর্বপক্ষ, খণ্ডন এবং উত্তরপক্ষ। ভারতীয় দর্শন শাস্ত্র অধ্যাত্ম শাস্ত্র। ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ। ভারতীয় দর্শনের বেদের ভূমিকা আছে। ভারতীয় দর্শন চিন্তার ভিত্তি হচ্ছে বেদ। যারা বেদ বিশ্বাস করেন তাদের বলা হয় বৈদিক। বিদ কথাটির অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দটির উৎপত্তি হয়েছে, খ নম্বর উত্তর হবে বিদ ধাতুর সঙ্গে যজ্ঞ প্রত্যয় যোগ করে। বেদ শব্দের মুখ্য অর্থ হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। বেদের অপর নাম শ্রুতি। অপৌরুষীয় বলা হয় বেদকে। অপৌরুষীয় শব্দের অর্থ হচ্ছে পুরুষের রচনা নয়। ভারতীয় দর্শন কি? সত্য দর্শন। ভারতীয় দর্শন বলতে বোঝায় প্রমাণ শাস্ত্রকে। এটা হবে ঘ উত্তর। তার প্রমাণ শাস্ত্র হচ্ছে যে শাস্ত্রে প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে প্রমাণ শাস্ত্র। ভারতীয় দার্শনিকগণ জ্ঞানকে যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তা হচ্ছে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান অপরোক্ষ জ্ঞানের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কোন জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়? পরোক্ষ জ্ঞানকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়। দর্শন হলো প্রমাণ শাস্ত্র, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বুদ্ধি থেকে বোধিতে উত্তরণ করা। ভারতীয় দর্শন হচ্ছে বিচারমূলক দর্শন। ভারতীয় দর্শন বিচারমূলক কারণ এই দর্শনে খ নম্বর অ্যান্সার হবে, এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে। ভারতীয় দর্শনের লক্ষ্য করা যায় দুঃখের প্রাধান্য। তাহলে দেখো রয়েছে পরের প্রশ্নটা, ভারতীয় দর্শন নীতিশাস্ত্রকে অতিক্রম করা যায় কারণ এই দর্শনের আলোচ্য বিষয় শুধু মানব সমাজ নয়, সমগ্র জীব জগৎ। ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আধ্যাত্মবাদী। ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা হয় না কারণ এই দর্শনে দুঃখ থেকে মুক্তির উপায়ের কথা বলা হয়েছে, যা আশাবাদকে প্রতিষ্ঠা করে। ভারতীয় দর্শনের রীত বলতে বোঝানো হয়েছে, এটা ক নম্বর উত্তর হবে, বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে। ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দর্শন কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। কর্মবাদ অনুসারে ভালো মন্দ কর্মফল উৎপাদন করে। ভারতীয় দর্শনে কটি কর্মের কথা বলা হয়েছে? 2টি কর্মের কথা বলা হয়েছে। কি কি সেই কর্ম দুটি? একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। ফল লাভের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। নিষ্কাম কর্ম কি? ফল লাভের আশা না করে কর্ম করাই হচ্ছে নিষ্কাম কর্ম। ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের পরবর্তী যে শব্দটি ব্যবহৃত হয় তা হচ্ছে বুদ্ধি। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হচ্ছে প্রমা। প্রমার অর্থ প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকবে খাতায়, নয়তো পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক জায়গাতে থাকলে তোমরা পরে একটু রিভাইজ দিলে আবার মনে পড়ে যাবে। যে পদার্থ যে ধর্মবিশিষ্ট তাকে সেই ধর্মবিশিষ্ট প্রমাণ করে জানাকে কি বলা হয়? তাকে কিন্তু প্রমা বলা হয়। যে পদার্থ যে ধর্মবিশিষ্ট তাকে সেই ধর্মবিশিষ্ট প্রমাণ করে জানাকে বলা হয় প্রমা। সকল প্রবৃত্তির জনক হচ্ছে প্রমা। জ্ঞান কত প্রকার? জ্ঞান 2 প্রকার। এই 2 প্রকার জ্ঞান কি কি? একটা অনুভব, একটা হচ্ছে স্মৃতি। ভারতীয় দর্শনের কয়টি অযথার্থ অনুভব স্বীকার করা হয়? 3টি অযথার্থ অনুভব স্বীকার করা হয়। রজ্জুতে সর্পভ্রম, এটি কি জ্ঞান? এটা কিন্তু অপ্রমা জ্ঞান, কারণ এখানে ভ্রান্ত জ্ঞানের কথা বলা হয়েছে, তাই ভ্রান্ত জ্ঞানকে কিন্তু অপ্রমা জ্ঞান বলা হয়, আর যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। ঘট রূপে জানা হয়েছে যথার্থ অনুভব।
যথার্থ জ্ঞানের প্রণালীকে বলা হয় প্রমাণ। প্রমাণকরণ হলো প্রমাণ। ভারতীয় দর্শনে কয়েকটি প্রমাণের উল্লেখ আছে? 6টি প্রমাণের উল্লেখ আছে। কোন দর্শন সম্প্রদায় একটি প্রমাণ স্বীকার করেছেন? চার্বাক। চার্বাকরা কিন্তু একটি প্রমাণ স্বীকার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। চার্বাক মতে একমাত্র প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। 2টি প্রমাণ স্বীকার করা হয় বৌদ্ধ দর্শনে, তার প্রত্যক্ষ আর অনুমান স্বীকার করেছেন, এবার লেখা আছে লাস্টের দিকে। বৌদ্ধ দর্শন অনুযায়ী কোনটি যথার্থ প্রমাণ? প্রত্যক্ষ আর অনুমান, 2টি প্রমাণ স্বীকার করেছেন। প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ প্রমাণ হিসেবে স্বীকার করেছেন নৈয়ায়িকরা। প্রত্যক্ষ অনুমান এই 2টি অনুমান স্বীকার করেছেন বৌদ্ধ দর্শন এবং বৈশেষিক দর্শন। জৈন, সাংখ্য ও যোগ মতে স্বীকৃত প্রমাণ কয়টি? 3টি। 5টি প্রমাণ স্বীকার করেছেন কে? প্রভাকর। মীমাংসা সম্প্রদায় কিন্তু 5টি প্রমাণ স্বীকার করেছেন। তারপরে পরের প্রশ্ন রয়েছে 6টি প্রমাণ স্বীকার করেন যে সকল দার্শনিক সম্প্রদায়, তারা হলেন ভাট্ট, মীমাংসা এবং বেদান্ত। প্রভাকর মীমাংসা যে প্রমাণটি অস্বীকার করেন তা হচ্ছে অনুপলব্ধি। অনুপলব্ধি প্রমাণ হিসেবে মেনেছেন ভাট্ট মীমাংসা আর বেদান্ত দর্শন। এটা ঘ উত্তর হবে। প্রত্যক্ষ অনুমান শব্দ এই 3টি প্রমাণ স্বীকার করেন সাংখ্য, যোগ এবং জৈন দর্শন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা নোট ডাউন করবে। এদের মধ্যে কোনটি ন্যায় দর্শনের স্বীকৃত প্রমাণ নয়? পরোক্ষ প্রমাণ হচ্ছে ন্যায় দর্শনের স্বীকৃত প্রমাণ নয়। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? প্রমেয়। প্রমাণের দ্বারা যাকে জানা যায় তা হচ্ছে প্রমেয়। ভারতীয় দর্শনের প্রমেয় মাত্রই পদার্থ। প্রমেয় হলো জ্ঞানের বিষয়। ন্যায় মতে প্রমেয়ের পদার্থ হচ্ছে 12টি প্রমেয় রয়েছে। প্রমাতা হচ্ছে জ্ঞাতা। ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতাকে জীব ও ঈশ্বর। প্রমাতা হলো জ্ঞানের একটি আবশ্যিক শর্ত। পুরুষার্থ কি? সকল জীবের কাম্য বস্তুই হচ্ছে পুরুষার্থ। ভারতীয় দর্শনের পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি। চতুর্বর্গ কি? 4টি পুরুষার্থই হচ্ছে চতুর্বর্গ। 4টি পুরুষার্থকে কিন্তু চতুর্বর্গ বলা হয়, আর পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি। এই চতুর্বর্গ পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টি পুরুষার্থকেই বলা হয় চতুর্বর্গ। ত্রিবর্গ পুরুষার্থ কি? ত্রিবর্গ পুরুষার্থ বলা হয় ধর্ম, অর্থ এবং কামকে। ধর্ম, অর্থ এবং কামকে বলা হয় ত্রিবর্গ পুরুষার্থ। ভারতীয় দর্শনের ধর্ম শব্দটির অর্থ কি? বর্ণ ও আশ্রম অনুযায়ী আচরণবিধি। ভারতীয় দর্শনের ধর্ম ও দর্শনের মধ্যে সম্পর্ক কিরূপ? এটা ধর্ম ও দর্শন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ইন্দ্রিয় উপভোগ থেকে উৎপন্ন সুখকে বলা হয় কাম। তারপরে ভারতীয় দর্শনে যে কামকে পুরুষার্থ রূপে স্বীকার করা হয়েছে তা হচ্ছে নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কাম। তবে ভারতীয় দর্শনের সকাম কর্ম হচ্ছে কামনাযুক্ত কর্ম। ভারতীয় দর্শনের জীবনের দুঃখহীন অবস্থাকে বলা হয় মোক্ষ। দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলা হয় মোক্ষ। ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। অপবর্গ কথাটির অর্থ হচ্ছে মোক্ষ। মোক্ষ লাভে দেখো 3টি পদ বা মার্গ রয়েছে, একটা জ্ঞান মার্গ, কর্মমার্গ এবং ভক্তি মার্গ। অধিকাংশ ভারতীয় দর্শনের কোনটিকে পরম পুরুষার্থ বলেছেন? মোক্ষকে। কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেননি? সেটা হচ্ছে চার্বাক। কোন মতে এই জীবনের মোক্ষ লাভ সম্ভব? এটা হবে চার্বাক মতে। এই জীবনে কিন্তু মোক্ষ লাভ সম্ভব, পরজন্ম বলে কিছু নেই। তো এই ছিল আজকে প্রায় 150টা কোশ্চেন, এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কিন্তু প্রায় 70% কিন্তু আসার মতো সম্ভাবনা রয়েছে। তোমরা যারা দেখলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে একদম বিনামূল্যে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ক্লাসগুলি পাওয়ার জন্য, শুধুমাত্র SLST প্রিপারেশনের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে কিন্তু জৈন দর্শন নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, এবং জৈন দর্শনের পরবর্তী যে পার্টটুকু সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।